নমস্কার, আমি সুমিত চৌধুরী, দা নিউজ কাউন্টার .s এ আপনাদের সকলকে স্বাগত। কি বুঝছেন কাল কি হবে, এটা বোধহয় এই মুহূর্তে সব থেকে উচ্চারিত বাক্যবন্ধ। আমি নিশ্চিত আমাকে যেমন বহু মানুষজন এই প্রশ্নটা করেছেন, আপনারাও প্রায় প্রতিনিয়ত, বিশেষ করে যারা রাজনীতির সামান্যতম চর্চার মধ্যে আছেন, তারা এই প্রশ্নটার মুখোমুখি হচ্ছেন। এখন দেখুন, আমার নির্দিষ্টভাবে কয়েকটা কথা এক্ষেত্রে বলবার আছে। আমি কোনো গণৎকার, কোনো বিরাট ভবিষ্যৎ বক্তা, কোনো বড় চ্যানেল যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এক্সিট পোল করিয়েছে, কোনোটাই আমার নেই এবং আমিও কোনোটা নই। কিন্তু তা সত্ত্বেও এখন অবধি এই নির্বাচনী সম্ভাবনাকে কেন্দ্র করে আমরা এই চ্যানেলে যা যা বলেছিলাম তার একটা স্টক টেক করা যেতে পারে। যখন সমস্ত চ্যানেল বলছিল এবং বিশেষত পুলিশ, আমলা প্রত্যেকে এরকম একটা বদ্ধমূল ধারণা নিয়ে বসেছিল যে তৃণমূল কংগ্রেস এবারও ড্যাং ড্যাং করে জিতে ক্ষমতায় আসতে চলেছে, আপনারা যদি আমার ইউটিউবের 9 মাস 10 মাস আগে, আমার ইউটিউবটার চ্যানেলটার বয়স খুব বেশি হলে 1 বছর, খেয়াল করবেন, দেখবেন আমি এটা বলতে শুরু করেছিলাম যে এবার তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই কঠিন হচ্ছে। 2, আমি এটাও বলেছিলাম যে কোন কোন অঙ্কে বিজেপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজকে যখন আগামীকাল গণনা, এটা বোধহয় সকলেই মেনে নিয়েছেন, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে অথবা ব্যক্তিগত আলাপচারিতায়, যে এবারের লড়াই সত্যি সত্যি শেষ পর্যন্ত কঠিন হয়ে গেছে। গত নির্বাচনের হিসেব নিকেশ যদি আমরা দেখি, সেখানে একাধিকবার এই প্যানেলে আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অন্তত 50টা আসন এরকম আছে যেটা তারা জিতেছে 5,000, 10,000 এবং তার কম ব্যবধানে। ব্যবধানটা কোনো কোনো ক্ষেত্রে 563, 1223 এরকমও ছিল। এবার পরিস্থিতিটা এমন, এই যে 10,000 বা তার কম মার্জিনে জেতা, এরকম আসনের সংখ্যা আমার ধারণা প্রায় 3 গুণ হয়ে যাবে। 2 গুণ না, 3 গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং আমি প্রথমে যেটা বলেছিলাম যে এবার লড়াই খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে, আমি সেটাতে এখনো স্টিক করছি। কিন্তু এটা খুব একটা ব্যতিক্রমী কথা কিছু না, কারণ এটা এখন সবাই শেষ পর্যন্ত মেনে নিয়েছেন। 6টা এক্সিট পোলের মধ্যে 4টে এক্সিট পোল দেখিয়েছে বিজেপি জিতছে, 2টো এক্সিট পোল দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, আর একটি বড় এজেন্সি এক্সিট পোল করার পরও সেটা প্রকাশ করেননি, কারণ তারা বলেছেন যে এবার আমরা যখন ফিল্ডে সার্ভে করতে গেছি দেখেছি 80% মানুষ কোনো মুখ খুলছেন না, সুতরাং আমরা আমাদের এক্সিট পোলের গোটা ফলাফলটাকে স্ক্র্যাপ করছি, আমরা কোনো ফলাফল প্রকাশই করছি না। এইটা হচ্ছে ঠিক এই মুহূর্তের অবস্থা। কিন্তু যে কথাটা আমি বলছিলাম, যে যেটা আমরা বাড়তি একটা বলেছিলাম, যেটা এখনো কেউ বলছেন না উঁচু গলায়, একমাত্র সিপিএম এর সরাসরি অফিসিয়াল লোকজন ছাড়া, আমরা এটা বলেছিলাম যে এইবার পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে বাইনারিটা ভেঙে যাবে, লড়াই বহুমাত্রিক হবে। আমার পরিচিত বহু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনীতিটা সিরিয়াসলি বোঝেন এবং করেনও, তারা আমাকে এটা বলেছিলেন যে সুমিত, এটা তোমার কোথাও একটা ভুল হচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসবে মেরুকরণ তত হয়তো বেড়ে যাবে। এখন আমি কিন্তু আমার আগের বক্তব্যে স্টিক করছি যে পশ্চিমবঙ্গের একটা বড় জায়গা জুড়ে এবার এই মেরুকরণের যে প্রবল হাওয়া, অর্থাৎ আমি কথাটা অনেকবার বলেছি, ইলেকটোরাল বন্ড থেকে
টাকা পাওয়ার বিচারে যে দুটি রাজনৈতিক দল 1 নম্বর এবং 2 নম্বর, তাদের মধ্যে যে লড়াই, তার বাইরেও কংগ্রেস, বাম এবং খাম অর্থাৎ আইএসএফ, এদের একটা স্পেস তৈরি হবে। ঠিক কটা আসন পাবে, কতজন বিধানসভায় যাবে কংগ্রেস, বাম অথবা আইএসএফ থেকে, সেটা এখনো একটা ওয়াইল্ড গেস। আপনারা যদি এক্সিট পোলগুলো খেয়াল করেন, সেখানেও কেউ নিশ্চিতভাবে সংখ্যাটা বলতে পারেননি। কিন্তু আমি যেটা আগে বলেছি, এখনো সেটাতে স্টিক করছি, প্রায় 35টা থেকে 40টা আসন, তার মধ্যে প্রায় 25টা হচ্ছে বাম এবং খামের, 15টা কংগ্রেসের, তারা সেখানে জেতার জন্য লড়ছেন। খুব খারাপ হলে তারা হয়তো 2 নম্বরে থাকবেন। আর এরকমও হতে পারে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তারা খুব ক্লোজ কন্টেস্টে থাকলেন। কারণ একমাত্র যদি কেউ ইভিএম এর মধ্যে ঢুকে বসে না থাকে, এই ধরনের যেখানে মাল্টি কর্নার লড়াই হচ্ছে, কারোর পক্ষে ঠিক কে কতটা ভোট পাবে বলা বাস্তবে সম্ভব না। কিন্তু এটা পরিষ্কার, এই যে যেখানে বামপন্থীরা মনে করেছেন যে তাদের প্রার্থীরা জিতলেও জিততে পারে, যেখানে কংগ্রেসীরা মনে করেছেন তাদের প্রার্থীরা জিতলেও জিততে পারে, তারা এবার অন্তত 2 শাসক দলের বিরুদ্ধে, কেন্দ্রের এবং রাজ্যের, নিজেদের প্রার্থীকে ভোটটা দেওয়ার চেষ্টা করেছেন। এই আসনের সংখ্যা কম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে ভোট তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইরে অন্য প্রার্থীদের দিকে কিছুটা সংখ্যায় হলেও যাচ্ছে, এই প্রবণতাটা আমার কাছে পলিটিক্যালি ইম্পর্ট্যান্ট। কারণ আমার এটা সামগ্রিকভাবে মনে হয়েছে যে এই যে দুটো রাজনৈতিক দল, যাদের নেতাদের মধ্যে ডেলি প্যাসেঞ্জারই প্রায় লেগেই আছে, কেউ অন্য রাজনৈতিক দল থেকে, সিপিএম থেকে কেউ বিজেপিতে যায়নি, কেউ তৃণমূলে যায়নি, এটা আমি বলবো না। কংগ্রেস থেকে কেউ তৃণমূলে যায়নি, এটা আমি বলবো না। কিন্তু এই যে যাতায়াত, আজকে যাচ্ছি কালকে ফেরত আসছি, আজকে প্লেনে করে যোগ দিতে গেলাম দিল্লি, ভোটের ফল বেরোনোর পর যে দেখেছি হেরে গেছি, তখন আবার টোটো করে ফেরত এলাম। এখন এই যে ক্রমাগত ফিটিং ইন বিটুইন, কংগ্রেস এবং সিপিএম অন্তত এই জায়গাটার এখন অব্দি বাইরে থাকতে পেরেছে। দ্বিতীয়ত একটা বিষয়, যে ধর্মকে রাজনীতির থেকে বাইরে রাখার ব্যাপারে এখন পর্যন্ত বামপন্থীরা বিশেষভাবে এবং কংগ্রেস ও বহুলাংশে তাদের একটা অবস্থান ধরে রাখতে পেরেছে। যদিও কংগ্রেসের কিছু কিছু গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের কিছু বিভ্রান্তিমূলক কাজের জন্য একটা সময় আপনারা জানেন যে রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খুলে দেওয়া বা শাহবানু মামলার রায়ের বিরুদ্ধে যাওয়া ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আছে, নেই তা না। কিন্তু তাহলেও মোরলেস কংগ্রেস এবং অবশ্যই বামপন্থীরা ধর্মনিরপেক্ষতার একটা জায়গা ধরে রাখবার চেষ্টা করেছেন। সুতরাং এই যে দুটো শক্তি অ্যালং উইথ আইএসএফ, তারা যদি বিকল্প তৃতীয় পরিসরে উঠে আসতে পারে আংশিক এলাকা জুড়ে হলেও, সেটা আমার মনে হচ্ছে যে বডি পলিটিকে নিয়ে আমরা যদি আলোচনা করি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে কাঠামো, তার যে পলিটিক্যাল ইকোসিস্টেম, সেখানে নতুন করে একটা ভাবনা চিন্তা করবার সুযোগ থেকে যাবে। অর্থাৎ যে দুটো ফোর্সকে আমরা শূন্য 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 বলে পুরো খারিজ করে দিয়েছি, বলেছি মহাশূন্যে চলে যাবে, তারা যদি দেখা যায় যে ফেরত আসছে সত্যি সত্যি, এবং বিভিন্ন কেন্দ্রে, আমার হিসেবে অন্তত 40টা কেন্দ্র, তারা সক্রিয় সাংগঠনিক রাজনৈতিক একটা প্রেজেন্স তৈরি করতে পেরেছে। কারণ ওভারঅল সরকার গঠনের ন্যারেটিভে বাস্তব তথ্যটা হচ্ছে না কংগ্রেস না বামপন্থীরা কেউ রয়েছে। যদিও বামপন্থী নেতারা দাবি করেছেন যে তারা সরকার গঠন করবেন, কিন্তু আমার যেটা মনে হয় তারা নিজেরাও জানেন যে সরকার গঠনের সুযোগ এই যাত্রায় তাদের নেই। সুতরাং ওভারঅল যে একটা ন্যারেটিভ থাকা দরকার হয়, মানুষ এটা মনে করে যে আমি সরকারে যে আছে হয় তাকে ভোট দিচ্ছি, অথবা যে সরকারটাকে বদলে দিতে পারবে, যারা সত্যিকারের মনে করছেন যে এটা বদলানো দরকার, তারা অনেকে তার উল্টো দিকে বিজেপিকে ভোট করছেন। কিন্তু এই যে মেরুকরণের রাজনীতি, তার মধ্যেখানে দাঁড়িয়ে
বাম এবং কংগ্রেস এবং আইএসএফ কে সঙ্গে নিয়ে যে একটা বিকল্প সম্ভাবনা তৃতীয় শিবির, কংগ্রেস তার নিজের মতো করে, আপনারা জানেন যে আগে বাম কংগ্রেস জোট ছিল, এবার হয়নি। এত সত্ত্বেও আমি বলছি যে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম, পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে কয়েকটি আসনে কংগ্রেস তার প্রেজেন্স প্রমাণ করতে সফল হবে বলে আমার ধারণা। দ্বিতীয়ত হচ্ছে বামপন্থীরা এবং আইএসএফ, তারা উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি, এই অংশগুলোতে তাদের প্রেজেন্স প্রমাণ করতে পারবে বলে আমার বিশ্বাস। এই ভয়ঙ্কর মেরুকরণের কথা মাথায় রেখেও আমি বলছি। সুতরাং আমি যে কথাটা বলেছিলাম, যেটা অন্যরা বলেননি, যে বাইনারি এবার ভাঙবে, আমার নিজের ধারণা আগামীকালের যে ফলাফল, তাতে সেটা আংশিকভাবে সত্য বলে প্রমাণিত হবে। এবং এই বাইনারি ভাঙার প্রক্রিয়াটা যদি একবার শুরু হয়ে যায়, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূল ক্ষমতায় আসুক অথবা বিজেপি ক্ষমতায় আসুক, এই প্রক্রিয়াটাকে কিন্তু বন্ধ করে দেয়া যাবে না। এইটা আমার খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। এটা আমি 2 নম্বর কথা বলেছিলাম বহু আগে থেকে। আমি এই গণনার আগের দিনও সেই একই বক্তব্য স্টিক করছি। তৃতীয় একটা কথা বলেছিলাম যে সংখ্যালঘু ভোট এবার তৃণমূল কংগ্রেস থেকে কিছুটা হলেও সরে যাবে, কিছুটা মানে বেশ কিছুটা। এখন দেখুন, আমি আমার এই 3 নম্বর যে প্রপোজিশন, সেটা তো আমি স্টিক করছি, আমি সেখান থেকে সরছি না। যদিও আমি জানি যে শেষ মুহূর্তে বহু জায়গায় বিজেপি এসে যাচ্ছে, অর্থাৎ 2021-এর যে ভয় কাজ করেছিল, সেই ভয় থেকে বিভিন্ন পকেটে সংখ্যালঘুরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ভোট করেছে। যেটা আমি বলেছিলাম নির্দিষ্টভাবে, নদিয়ার চাপড়ার উদাহরণ দিয়ে আমি বলেছিলাম যে সেখানে যে সংখ্যালঘুরা কংগ্রেসকে ভোট দেবে ভেবেছিল, শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় যে না, তৃণমূলকে দেবো, এরকম একটা খবর আমার কাছে এসে পৌঁছেছে। কিন্তু ওভারঅল আমাদের দেখতে হবে যে মালদা, মুর্শিদাবাদের মতো জায়গাতে, উত্তর চব্বিশ পরগনার মতো জায়গাতে, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু পকেটগুলোতে তৃণমূল কংগ্রেস ক্লিন সুইপ করতে পারলো কিনা। আপনাদের মনে রাখতে হবে যে মালদায় 12টাতে আসনের মধ্যে 8টা তৃণমূলের ছিল, 4টে বিজেপির ছিল। মুর্শিদাবাদে 22টার মধ্যে 2টো বিজেপির ছিল, 20টা তৃণমূলের ছিল। সুতরাং একটা জিনিস দেখতে হবে যে এই জেলাগুলোতে এবার ফলাফল কি দাঁড়ালো। আর দেখতে হবে যেখানে আইএসএফ সক্রিয়, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভাঙড়, পূর্ব ক্যানিং, মগরাহাট, উত্তর চব্বিশ পরগনা রামডাঙ্গা, দেগঙ্গা, বসিরহাট উত্তর, মিনাখা, হাড়োয়া, বিভিন্ন কেন্দ্রে আইএসএফ শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। আমি যে 25টা আসনের কথা বলেছি বাম এবং খাম মিলিয়ে, তার মধ্যে এই সমস্ত আসনগুলো আছে। সুতরাং সেখানে তারা কোথাও জয় হাসিল করতে পারলো কিনা, আমার ধারণা একাধিক কেন্দ্রে তাদের ভালো সম্ভাবনা আছে জয় হাসিল করবার, অথবা তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারলো কিনা। তা যদি পারে, তাহলে বুঝতে হবে যে আমি যেটা বলেছিলাম যে সংখ্যালঘুদের সমর্থন সরতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পিছন থেকে, সেটা তাহলে সত্যি বলে প্রমাণিত হবে। আর যদি দেখা যায় যে না, আইএসএফ কোনো কেন্দ্রেই উল্লেখযোগ্য কোনো দাঁত ফোটাতে পারলো না, শুধুমাত্র ভাঙড়েই তারা আটকে গেল, যদি দেখা যায় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই যে এলাকাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এখানে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে ক্লিন সুইপ করে গেল, তাহলে এটা প্রমাণিত হবে যে আমি যে কথাটা বলেছি যে তৃণমূল কংগ্রেসের পিছন থেকে সংখ্যালঘুদের সমর্থন সরছে, সেটা 2026-এর নির্বাচনের বাস্তবতার নিরিখে সঠিক নয়। সুতরাং এইটা আমার এখন অবধি যা অ্যাসেসমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্স thenewscounter.s খোলা থাকে। আর একটা আপিল আপনাদের কাছে একজন সামান্য সহনাগরিক হিসেবে করব,
যে এই নির্বাচনে পট পরিবর্তন হোক বা না হোক, পোস্ট পোল ভায়োলেন্সের একটা সম্ভাবনা থাকছে। আপনারা যারা নাগরিক সমাজের অংশ, তাদের কাছে অ্যাপিল থাকবে যে যতদূর সম্ভব আপনারা নিজেদের এলাকায় এলাকায় চেষ্টা করুন উত্তেজনা প্রশমিত করবার। কারণ দেখুন, আমি তো বললাম নির্দিষ্টভাবে যে দুটো দল প্রধান স্টেক হোল্ডার, তাদের নেতাদের কোনো অসুবিধে হচ্ছে না। তারা আজ তৃণমূলে, কাল বিজেপিতে, কাল বিজেপিতে, আজ তৃণমূলে আনাগোনা অবাধে চলছে। কিন্তু সাধারণ নিচুতলার কর্মী যারা, তারা বিপদের মধ্যে থাকবেন। ঘর যদি পড়ে, আপনারা দেখবেন বালিগঞ্জে, টালিঘাটে, কামাক স্ট্রিটে কারোর কোনো বাড়ি বা অফিস পুড়ছে না। অফিস পড়ে, ঘর পড়ে সাধারণ মানুষের সাধারণ ঘরগুলো। আর পালা বদল হলে অনেকগুলো সংঘর্ষ আপনাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে ওটা রাজনৈতিক সংঘর্ষ। সেটা আসলে জানবেন যে বিভিন্ন স্টেক হোল্ডারদের দখল নেওয়ার সংঘর্ষ। অর্থাৎ সিন্ডিকেটের দখলটা এবার রং বদলাতে হবে। অটো লাইন যারা কমেন্ট করছে, সেখান থেকে যারা তোলা তুলছে, তাদের হাত বদল ঘটাতে হবে। এরকম অজস্র অ্যান্টি সোশ্যাল সারপ্লাসের যে উৎস আছে, অসামাজিক উদ্বৃত্তের উৎস, সেটা দেশি মদের ঠেক থেকে শুরু করে সিন্ডিকেটের ব্যবসা পর্যন্ত, সেগুলোর হাত বদল হওয়ার লড়াই হবে। বেআইনি লিজ হোল্ডে ভেরির মালিকানার রদবদল ঘটানোর লড়াই হবে। সেই লড়াইগুলোকে কেন্দ্র করে সামগ্রিকভাবে সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে। কারণ অ্যাপারেন্টলি এই লড়াইটা, আবারও বলছি, রাজনৈতিক কর্মীদের মধ্যে হতে পারে, কিন্তু তার মূল এসেন্সটা, তার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। সেটা কেবলমাত্র অ্যান্টি সোশ্যাল সারপ্লাসের ভাগবাটোয়ারা এবার কারা করবে তার বৃত্তান্ত। অথবা যদি ক্ষমতার পাশা বদল না হয়, তাহলে সম্ভাব্য দাবিদার হিসেবে যাদের উঠে আসছিল তাদের নিকেশ করবার, নিশ্চিহ্ন করার একটা প্রবণতা কাজ করতে পারে। সুতরাং আমার একজন সামান্য সংবাদজীবী হিসেবে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন, আপনাদের অনেকের এলাকাতে নিজস্ব শের রয়েছে, আপনাদের কণ্ঠের গুরুত্ব রয়েছে। আপনারা চেষ্টা করবেন নির্বাচনী ফলাফল বেরোনোর ঠিক পরপর থেকে নিজের নিজের এলাকায় একটু ভোকাল থাকার, যাতে অবাঞ্ছিত রাজনৈতিক সংঘর্ষ না ঘটে। newscounter.s এখন এই পর্যন্ত। আবারও বলছি, আপনারা চাইলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর কালকে চেষ্টা করব সকাল 9:30 থেকে একাধিকবার লাইভে থাকবার, ফলাফলের গতি প্রকৃতি আমি যেটুকু বুঝবো আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করবেন। সকলে খুব ভালো থাকতে।